যে বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, এটাই নাকি বোঝা যাচ্ছে না। এর আগে তিনি বলেছেন তার আগে কথাটা ছিল এটা যে জবরদস্তিমূলক মার্শাল লয়ের মতো কোনো আইন করলেই তো হবে না, জুলাই সনদটা মাস্কুলিন না ফেমিলিন তাই তো বুঝতে পারি না। আচ্ছা, মার্শাল ল কি ওনারা করেন নাই? বাংলাদেশে মার্শাল ল প্রথম কে জারি করেছে? ওই মার্শাল লর বেনিফিট কে নিয়েছিল? পঞ্চম সংশোধনী সংবিধানের কে পাশ করেছে? এই প্রশ্ন তো ওনাদেরকে জিজ্ঞাসা করা উচিত। আমার মনে হয় বিএনপি বা সরকার বেমালুম ভুলে গেছে যে দেশে একটা অভ্যুত্থান হয়েছিল। তারা মনে করছে একটা নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে, বাস দ্যাট ইজ হোয়াট ইজ দি ফাইনাল। কোনো না কোনো জায়গায় সম্ভবত এক ধরনের ঋণ তৈরি হয়েছে, যে ঋণটাকে আপনারা পরিশোধ করতে গিয়ে গণভোটকে অ্যাভয়েড করতে হচ্ছে। এটা খুবই ডেঞ্জারাস কথা। মানুষ 4 কোটি 5 কোটি লোক এর পক্ষে রায় দিয়েছে, এটাকে অ্যাভয়েড করতে হচ্ছে কোন ঋণের কারণে? কোথায় নাকে খত দেওয়ার কারণে? কোন জায়গায় নাক পাশে আবদ্ধ হয়েছেন, যে নাক পাশে আবদ্ধ হওয়ার ফলে 4 কোটি 5 কোটি লোকের ভোটকে অ্যাভয়েড করতে হচ্ছে? একইভাবে বেগম খালেদা জিয়াকে কেন আমরা আপসীর নেত্রী বলি? বিকজ শি সাফার্ড এ লট বাট শি ডিড নট কম্প্রোমাইজ। এখন এসে আমরা কি বিপদে পড়েছি? তার দল সরকার গঠন করার আগে যা বলেছে, একসাথে মিলে আমরা যা আলোচনা করলাম, সরকার গঠন হওয়ার পরে কিংবা নির্বাচনের পরেই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্ট্রি মারছে। আবার একটু শুনেন। এই পাশ শুনছেন, ওনার এই পরের বক্তব্য শুনে এবার এই পরে নির্বাচনের পরে এই বক্তব্যটা হলো আমাদের বর্তমান জনাব স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে কি দাঁড়াচ্ছে? আমি গতকালকে খুব চিন্তিত, এই জন্য চিন্তিত ছিলাম যে আসলে বাংলাদেশে কি কোনো আইনমন্ত্রী নাই? এই সমস্ত সাবজেক্ট ম্যাটার ডিসকাশনের সাবজেক্ট ম্যাটার হলো ল মিনিস্টার। পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, আইন, বিচার এবং সংসদ বিষয়ক একটা মন্ত্রণালয় আছে। ওই মন্ত্রণালয়ের একজন মন্ত্রী আছে। ওই মন্ত্রণালয়ের সাবজেক্ট ম্যাটার এটা, যে কোন আইনের অধীনে, সংবিধানের কোন বিধানের অধীনে কি করে কোন বিষয়টা কিভাবে সেটেল করা হবে। দিস ইজ প্রিসাইজলি দি সাবজেক্ট ম্যাটার অফ দি ল মিনিস্ট্রি। কিন্তু আপনারা ল মিনিস্টারের কোনো কথা শুনেন না কেন? দিস ইজ মিস্টেরিয়াস। আপনারা ভেবেছেন কি না কখনো তা আমি জানি না, কিন্তু ফ্রম ইয়েস্টারডে আই হ্যাভ স্টার্টেড থিঙ্কিং যে এটা কেমন করে পসিবল। আমাদের ল মিনিস্টার কথা বলে না কেন? ওয়াই দ্য ল মিনিস্টার ইজ সাইলেন্ট? এই মিনিস্ট্রি তো ল মিনিস্টারের। সংসদে কে শপথ নিবে না নিবে এটা তো পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের সাবজেক্ট ম্যাটার। অলসো এইটা সাবজেক্ট ম্যাটার হলো যে সংসদে শপথ নিয়েছেন কি নিয়েছেন না, নিবেন কি নিবেন না, একটা বিল উত্থাপন হবে কি হবে না, 133টা অর্ডিন্যান্স উপস্থাপন আগামীকালকে হবে কি হবে না, কোনটা সংশোধিত হবে, কোনটা পরিমার্জিত হবে। ল মিনিস্ট্রির একটা ড্রাফট উইং নামে একটা উইং আছে। ল মিনিস্ট্রির 3 ভাগ, তার মধ্যে একটা ভাগ হলো ড্রাফটিং উইং। ওই ড্রাফটিং উইংয়ের মধ্যে এগুলো ঠিক হবে। কিন্তু আপনারা দেখবেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো, আপনারা আজকেই খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে আপনাদের দেখার দরকার হবে
why our new law minister is silent about this? এটা তো সাবজেক্ট ম্যাটার অফ হোম মিনিস্ট্রি না। হোম মিনিস্ট্রির সাবজেক্ট ম্যাটার তো এগুলো না। হোম মিনিস্ট্রির সাবজেক্ট ম্যাটার হলো পুলিশ, হোম মিনিস্ট্রির সাবজেক্ট ম্যাটার হলো ইমিগ্রেশন, হোম মিনিস্ট্রির সাবজেক্ট ম্যাটার হলো ল এনফোর্সমেন্ট এজেন্সিস, কীভাবে আইন শৃঙ্খলা বজায় থাকবে, দ্যাট ইজ হোয়াট ইজ দি সাবজেক্ট ম্যাটার অফ দি ল মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ডিসকাশনটা এখানে হচ্ছে না। আর আগে আমি যেটা পড়ে শোনালাম, কালকে এক জায়গায় মন্তব্য শুনেছি আমি টেলিভিশনে, যে বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ এটাই নাকি বোঝা যাচ্ছে না। এর আগে তিনি বলেছেন, তার আগে কথাটা ছিল এটা যে জবরদস্তিমূলক মার্শাল লয়ের মতো কোনো আইন করলেই তো হবে না, জুলাই সনদটা মাস্কুলিন না ফেমিলিন তাই তো বুঝতে পারি না। আচ্ছা, মার্শাল ল কি ওনারা করেন নাই? বাংলাদেশে মার্শাল ল প্রথম কে জারি করেছে? ওই মার্শাল লর বেনিফিট কে নিয়েছিল? পঞ্চম সংশোধনী সংবিধানের কে পাশ করেছে? এই প্রশ্ন তো ওনাদেরকে জিজ্ঞাসা করা উচিত। পঞ্চম সংশোধনী তো আপনারাই করেছেন, আপনারাই তো মার্শাল ল জারি করেছেন, আপনারাই তো বলছেন সংবিধান স্থগিত, আপনারাই তো পঞ্চম সংশোধনী পাশ করে বলেছিলেন তখন যে এত সালের এতদিন থেকে এতদিন পর্যন্ত যা কিছু করা হয়েছে তা বাংলাদেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তো ওগুলো ভালো ল ছিল? ওটা পুংলিঙ্গ ছিল না স্ত্রীলিঙ্গ ছিল? ওই পঞ্চম সংশোধনীর নাম কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? আপনারা জিজ্ঞাসা করেন, মাস্কুলিন না ফেমিলিন? এটাও তো জিজ্ঞাসা করা উচিত। যে প্রক্লেমেশন দিয়ে সংবিধান সংশোধন করা হয়েছিল 1977-এ, ওই ফার্স্ট প্রক্লেমেশন অফ 1977 ওটা কে জারি করেছিল? তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জারি করেছিলেন, ওটা কি সংবিধান সংশোধন মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে সংবিধান সংশোধন করলেন কেমন করে? এরপরে কেন আবার পঞ্চম সংশোধনী পাশ করতে হলো? সেটা আবার বাংলাদেশের উচ্চ আদালত আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করলো। আমার মনে হয় বিএনপি বা সরকার বেমালুম ভুলে গেছে যে দেশে একটা অভ্যুত্থান হয়েছিল। তারা মনে করছে একটা নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে, বাস দ্যাট ইজ হোয়াট ইজ দি ফাইনাল। কিন্তু তারা একেবারে বেমালুম কি করে ভুলে যায় যে এই দেশের মানুষ রক্ত দিয়েছে, এখনও ট্রাইব্যুনালে সাক্ষী দিতে আসে, মাঝে মাঝে গেলে দেখা যায় কারা সাক্ষ্য দিতে আসে, কিন্তু তাদের মাথায় এটা নাই। আরেকটা কথা, তাদের মাথায় এটা নাই, দেখেন গণভোট অধ্যাদেশের পিছনে আমরা যারা ঐকমত্য কমিশনে ছিলাম, তাদের ঐকমত্যের ভিত্তিতে 30টা বিষয়ে একমত হয়েছিল। এটা গণভোট অধ্যাদেশের পিছনে শিডিউল আকারে আছে। আদালতে গিয়ে একটা ফরমায়েশি মামলা করেছে, ফরমায়েশি মামলা করে ওখানে রুল নিয়েছে যে ঐকমত্যের ভিত্তিতে যে 30টা বিষয় ঠিক করা হয়েছিল এইটাও নাকি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মেও আদালত রুল দিয়েছে। ওনাদের একটা কথা আপত্তি যে ডিসেন্টিং আছে, ডিসেন্টিং বাদ, ঐকমত্য যেগুলো হয়েছে এখানে আপত্তি কিসের? ঐকমত্য হয়েছে যে কোনো বিষয়, এগুলোকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়েছে। এর মানে কি? এর মানে হলো লিডারশিপের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাস্ট এবং কনফিডেন্স। কোনো নেতা কিংবা কোনো গোষ্ঠীর প্রতি জনগণের যদি আস্থা এবং বিশ্বাস না থাকে, ও কিন্তু শেষ পর্যন্ত নেতৃত্বের ক্যাটাগরিতে উত্তীর্ণ হতে পারবে না। দিস ইজ দি সিক্রেট অফ লিডারশিপ। কেন মানুষ সংগ্রামী মানুষকে পছন্দ করে? কেন মানুষ নেলসন ম্যান্ডেলাকে পছন্দ করে? কেন মানুষ সারা দুনিয়াতে হজরতে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেন পৃথিবীতে এক্সাম্পলারি নেতা হিসেবে আছেন? কেন? বিকজ তার কথা এবং তার কাজ, তার মুআমালাত, তার কর্মকাণ্ড, তার পলিসির মধ্যে আপনি বৈপরীত্য দেখতে পাবেন না। একইভাবে আমি নেলসন ম্যান্ডেলা 28 বছর ছিল জেলের ভিতরে, আপনি দেখবেন ওই ভদ্রলোকের জিন্দেগিতে জেলে গেছে, জুলুম হয়েছে, থাকতে থাকতে জীবন পার করে দিছে, কিন্তু কখনো নিজের দেওয়া কমিটমেন্ট থেকে সরে দাঁড়ায় নাই। একইভাবে বেগম খালেদা জিয়াকে কেন আমরা আপসীর নেত্রী বলি? বিকজ শি সাফার্ড এ লট বাট শি ডিড নট কম্প্রোমাইজ। এখন এসে আমরা কি বিপদে পড়েছি? তার দল সরকার গঠন করার আগে যা বলেছে, একসাথে মিলে আমরা যা আলোচনা করলাম, সরকার গঠন হওয়ার পরে কিংবা নির্বাচনের পরেই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্ট্রি মারছে। এই যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্ট্রি মারার পরে আমরা জানা এখানে আলেম ওলামা, দেশের বিখ্যাত জ্ঞানী গুণীজন এখানে বসে আছেন,
তাদের মনোজগতে আর আস্থা বিশ্বাসের জায়গাটা তো আগের মতো নাই। আপনি কি করে এটা ফিরে আনবেন? আপনি জানতো দেখি বাজারে যে কমেন্টে, যে ইন্টারভিউটা করেন, ইন্টারভিউর নিচে কমেন্টগুলো দেখবেন, টেলিভিশনের যে ভিডিও ক্লিপসটা ছাপা হয় অথবা আপনাদের মতো মিডিয়ায় যেগুলো ছাপেন তার নিচে কমেন্ট বক্সটা দেখবেন। গতকালকে আমি 2500 কমেন্ট একসাথে করে অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করেছি। এই মন্তব্য যেখানে করা হয়েছে তার মধ্যে 2500 কমেন্টের ভিতরে মাত্র 60টা কমেন্ট পক্ষে আছে, বাকি 2493টা কমেন্টে হা হা হু হু করে হাসতেছে। এর অর্থ হলো দিস পিপল বিকাম অবলিভিয়াস। এরা অনেকটা মানে আচ্ছন্ন হয়ে গেছে ক্ষমতার দৃষ্টিতে। মানুষ কি ভাবছে এটা দেখারও সময় তাদের হাতে নাই। সো দিস ইজ, তাহলে এভাবে যদি হয় তাহলে আপনি ফ্যামিলি কার্ড দিবেন, দিস ইজ ভেরি গুড, ইউ আর মেনটেনিং এর কমিটমেন্ট। তাহলে জুলাই চার্টার সম্পর্কে কমিটমেন্ট মেনটেন করেন না কেন? ঠিক আছে, আপনি যে আপনারা যে অংশটুকু কমিটমেন্ট মেনটেন করছেন, উই অ্যাপ্রিসিয়েট দিস, আমরা এটাকে সম্মান জানাই, আমরা এটাকে ইজ্জত করি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা সবাই মিলে যেখানে আলোচনা হলো, একমত হলো, স্বাক্ষর হলো, এখান থেকে যে সরে আসছেন এই কমিটমেন্টের কথা আপনাদের কাছে মনে থাকে না? ফলে আমি মনে করি, আমার ধারণা হলো, তো এই জায়গায় আমার কথাটা লম্বা করব না, আমি শুধু এতটুকু বলি আপনাদেরকে, এই কথাগুলো বলে যে মিসট্রাস্ট ক্রিয়েট করা হয়েছে। গত পরশুদিন আমি বলেছিলাম যে চোর যখন বাড়িতে ঢোকে তখন একটা ছোট্ট ছিদ্র খুঁজে সে ঢোকে, কিন্তু যখন মালপত্র নিয়ে বেরিয়ে যায় তখন এই ছোট্ট ছিদ্র দিয়ে আর বেরোতে পারে না। তখন তাকে হাইদার দরজা খুলে বের হয়, অথবা ভেঙে বের হয়, অথবা বড় ধরনের শীত কেটে বের হয়, কারণ তখন তার সাথে মালপত্র থাকে। আমার ধারণা সরকার এরকম একটা প্রবলেমের মধ্যে পড়েছে। তারা চোর হিসেবে ঢুকেছে হলো হাইকোর্টে গিয়ে একটা স্টেজ ম্যানেজড রুল নিয়েছে। এটা যেদিন শেষ হবে সেই দিন কিন্তু দরজা ভাঙ্গা ছাড়া আর উপায় থাকবে না। এটা ধারণা আছে কিনা তাও আমি জানি না। ওনাদের মাথায় হয়তো আছে এটা যে ক্ষমতা আছে, কিছুক্ষণ প্লে করলাম, যখন ক্ষমতার ভাটা পড়বে তখন আর প্লে করবেন কী করে? অতীতের ৫ম সংশোধনী মামলা যখন আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে তখন জিয়াউর রহমান সাহেব কর্তৃক গৃহীত সকল সাংবিধানিক সংস্কার অবৈধ ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং পঞ্চদশ সংশোধনীর যে মামলাটা হয়েছে, পঞ্চদশ সংশোধনী যেটা সংবিধানে হয়েছে, এটা দেখলে দেখবেন সংবিধানের সব জায়গায় কাটা ছিঁড়া করতে 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 এমন হয়েছে, বলা হয় যে পঞ্চদশ সংশোধনীটা কোনো সংশোধনী না, এটা সংবিধান নতুন করে লেখার শামিল। তো এরকম একটা কিছুর জন্য অপেক্ষা করছেন না ওনারা? তা না হলে আদালতের বারান্দায় এটা কেন ঠেলে দিলেন? আচ্ছা, কোনো ইন্ডিপেন্ডেন্ট লোক যদি আদালতের বারান্দায় ঠেলে দিত তাহলে আমরা অ্যাকসেপ্ট করতাম। ম্যানেজ করা, আইনজীবী ম্যানেজ করে, অ্যাটর্নি জেনারেল অফিসও ম্যানেজ করে, রুল কিভাবে হবে এটাও ম্যানেজ করে। আরও আশ্চর্যজনক বিষয়, এখন বলবে কি জানেন, গতকালকে থেকে বলা শুরু করেছে এটা বলে সাবজুডিস ম্যাটার। তো সাবজুডিস হলো কি করে? আদালতের কোনো আদেশ আছে? আদালত একটা কারণ দর্শানো নোটিশ দিয়েছে, বাস, এরপরে তার কোনো সাবজুডিস নাই। বলে নাই তো এটা করো, এটা করো না, এটা করা থেকে বিরত থাকো, এটা স্টে, কিচ্ছুই তো বলে নাই। তাহলে সাবজুডিস ম্যাটার বলছেন কাকে? সাবজুডিস ম্যাটারের সংজ্ঞাটাকে এখন পরিবর্তন করার চেষ্টা করছে। আদালতের সুনির্দিষ্ট যদি আদেশ থাকতো যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে স্টে করা হলো আগামী 6 মাসের জন্য, তাহলে এই কথা বলতে পারতেন। স্টে তো নাই, ডাইরেকশন নাই, কোনো ইনজাংশন নাই, কোনো রেস্টেনিং অর্ডার নাই। তাহলে সাবজুডিস হলো কী করে? শুধু কারণ দর্শাইতে বলছে আমাদেরকে। তা আমরা কারণ দর্শায় পার্টি হব, শুনানি হবে, দীর্ঘদিন চলবে, ততদিন পার্লামেন্ট হাত পা গোটায় বসে থাকবে, ততদিন জুলাই সনদ বাস্তবে রূপান্তরিত হবে না। তো আমি মনে করি এই রাজনীতিটা বোঝার বাকি আর কোনো লোক এই জগতে নাই। ইভেন আমার একটা ছেলে আছে আর 17 বছর বয়স, সেও দিকে হাসে। তা আমি জিজ্ঞেস করি যে বাবা হাসো কেন? কই যে আগে কি কইল, এই ভিডিওটা যেটা দেখাইলাম এটা ওই আমার দিছে। কই দেখেন এই লোকটা আগে কি বলে আর এখন কি বলে। তো তুমি হাসো কেন? তুমি এটা বুঝতে পারো? ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সাধারণত এত খবর রাখার লোক এরা না, এরা হইলো জেনজি টাইপের, একেবারে আইডিয়াল জেনজি। তো তুমি হাসো কেন? কই লুক হোয়াট হি সেইং। তো বললাম যে এটা কোথা থেকে পাইছো? আমার কাছে ফেসবুক ফিডে আসছে, দিস পারসন কে অমুক,
তো সেই তোমাকে না দেখলাম ওনার সঙ্গে তুমি আলাপ করতেছো, ওই যে ঐকমত্য কমিশনে আলাপ করতাম, ওনারা বিভিন্ন কথা বলতো, এই ভিডিওগুলো ওরা দেখতো, দেখে বলতেছে হি ইজ সেইং সামথিং 160 ডিগ্রি অল্টার। আগে কি কইছে এখন কি বলে? আরে আগে বলছে গণভোটে যে রেজাল্ট হবে, রেজাল্ট যদি হাস্যসূচক হয় তাহলে প্রত্যেক সংসদ সদস্য এবং সংসদের উপর এটা মেনে নিতে বাধ্যকর হবে, এটা ছিল আগের কথা। এইবার এসে বলছে যদি সংসদ বসে, যদি এটা করা হয়, যদি ওইটা করা হয়, যদি সেইটা করা হয়, তখন ভেবে দেখা যেতে পারে কি করা যাবে। এর মাধ্যমে সবচাইতে বড় অসুবিধা যেটা হয়েছে এটা হলো জুলাই অভ্যুত্থানের যারা শক্তি ছিল তাদের মধ্যে অনাস্থার পরিবেশ তৈরি হচ্ছে। দ্যাট ইজ হোয়াট ইজ দি মেইন ড্যামেজ। এটাই হবে জাতির জন্য সবচাইতে বড় ক্ষতির কারণ। একটা ফ্যামিলি কার্ড আপনি দিলেন কি দিলেন না, এটা একটা টাকা পয়সার ব্যাপার, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন কেন্দ্রিক যে অভ্যুত্থানের বৃহত্তর শক্তিগুলো তাদের মধ্যে যদি অনাস্থার পরিবেশ তৈরি হয়, এইটা ওই শীত কেটে চুরিতে ঢোকার পরে মালপত্র নিয়ে দরজা ভাঙে বাইর হওয়ার অবস্থার একটা দশা এখানে দেখা দিতে পারে। আমি এই মামলাটা হওয়ার পরে সরকারপন্থী বড় বড় আইনজীবীর সঙ্গে দেখা করেছি। দেখা করে আমি জিজ্ঞেস করেছি আপনি কি জানেন এই মামলা হয়েছে? কয় না, আমাদেরকে কেউ তো কনসাল্ট করে নাই। আরেকজনকে জিজ্ঞাসা করলাম এটার সঙ্গে কি আপনি আছেন? বলে না, আমাদেরকে তো কেউ বলে নাই। যে তাহলে এই মামলা করলো কে? মামলাটা ডিজাইন হচ্ছে কোথা থেকে? কে কোর্টে নিয়ে যাচ্ছে এই বিষয়গুলো? কয় যারা করছে তাদের সাথে গিয়ে যোগাযোগ করেন। আমি 100% শিওর সরকারের মধ্যে এই ধরনের মামলা মোকদ্দমা কেন্দ্রিক জুলাই সনদকে ঝুলিয়ে দেওয়ার ব্যাপারে এক ধরনের কোঅপারেশন এবং কোঅর্ডিনেশনের অভাব আছে। বিশেষ কোয়ার্টার বিশেষভাবে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক পথ অবলম্বন করা হোক, এটা না চেয়ে কারো কারো ব্যক্তিগত খায়েশ কিংবা চিন্তাভাবনার বহিঃপ্রকাশ আধিপত্যবাদের মতো আমাদের উপর চাপিয়ে দেওয়ার এক ধরনের বাস্তব নমুনা দেখা যাচ্ছে। তো আমি অনুরোধ করব, আমাদের সকলের দায়িত্ব হবে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে। এখনই মনে হয় সরকার দলীয় পার্লামেন্টারিয়ানরা, বিরোধী দলীয় পার্লামেন্টারিয়ানরা পার্লামেন্টে বসে মিটিং করছেন। ভিতরে এবং বাইরে আমাদের সকলের, আর কোর্টের ভিতরে তো আমরা আছি, যতটুকু আমাদের জীবন আছে, যত সময় আমাদের নিঃশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত জুলাই সনদ আইনের দৃষ্টিকোণ থেকে অসাংবিধানিক ঘোষণা করে দিতে পারবে। এর বিরুদ্ধে যত ফাইট করতে হয় আমরা শেষ পর্যন্ত ফাইট চালিয়ে যাব ইনশাআল্লাহ। আর এর বাইরে এখানে যারা নেতৃবৃন্দ আছেন, বড় বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এনসিপি এখানে মনে হয় আসে নাই, সকলে মিলে এই জিনিসটাতে কখনোই ছাড় দেওয়া ঠিক হবে না। এটা এমন, লাস্ট কথাটা হলো আমার এটা, সাংবিধানিক সংকট তৈরি তারাই করছেন। আচ্ছা বলেন, গণভোট যে অনুচ্ছেদে আছে, একই অনুচ্ছেদে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই কথা বলা আছে। তো গণভোট অস্বীকার করলে জাতীয় সংসদের নির্বাচনের কি হবে? আসলে কি এই জিনিসটা ওনারা চিন্তা করছেন না? নাকি আসলে অতি চিন্তা করতে গিয়ে আমার কাছে মাঝে মাঝে মনে হয় এটা কি কম বোঝার ফল নাকি অতি বোঝার ফল? এই দুইটার মাঝখানে উত্তরটা এরকম আসে যে মনে হয় এটা সম্মিলিত কোনো বুঝ জ্ঞানের ফল না। যদি সম্মিলিত কোনো বুঝ জ্ঞান হইতো, কনসালটেশন হইতো, আলোচনা হইতো, থ্রেড বেড ডিসকাশন হইতো, তাহলে অন্তত এই ধরনের পদক্ষেপ নিতে পারার কথা নয়। তো এই জন্য আমাদের সকলের দায়িত্ব হবে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সাংবিধানিক যে সমস্ত বাধা নিষেধ আছে, এই বাধা নিষেধকে ওনারা যেভাবে ব্যাখ্যা করছেন এই ব্যাখ্যা থেকে বেরিয়ে আসতে হবে। এটা সঠিক ব্যাখ্যা না। আমরা তো এখানেই দেখতে পাচ্ছি অনেকেই ঐক্যমত্য কমিশনে ছিলেন। যেদিন গণভোটের সিদ্ধান্ত হয় সেদিন সকলে খুশি হয়ে একসাথে উঠেছে, কোলাকুলি করে একসাথে উঠেছে, এবং সেই দিনটা ছিল সবচাইতে আনন্দের দিন। আমার ধারণা সবাই একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে, বিএনপি এগ্রি করেছে গণভোট আমরা যাব। এখন বলছে গণভোট অসাংবিধানিক। হায় হায়। এবং ওইটা টেলিভিশনে রেকর্ড করা আছে, আপনারা কেউ যদি সুযোগ থাকে ওই টেলিভিশনের রেকর্ডটা একটু দয়া করে রিমাইন্ড করবেন, এবং কে এই প্রস্তাব দিয়েছে, কারাই প্রস্তাব সমর্থন করেছে ওখানে দেখতে পাবেন। দেখার পরে কোলাকুলি হলো, সবাই একজন আরেকজনকে জড়িয়ে ধরলেন, একমত হলো। প্রথম প্রশ্ন ছিল যে একটা সাংবিধানিক আদেশ জারি করা হবে,
আমরা সাংবিধানিক আদেশকে ছাড় দিয়ে বললাম ঠিক আছে, সাংবিধানিক আদেশ জারি যেহেতু সকলেই একমত না, বিকল্প রুট নেওয়া হোক। ঐকমত্য কমিশন 5টা অপশন দিয়েছিল, তখন প্রশ্ন আসলো গণভোট। গণভোটের কথা যে আসলো সকলেই একমত হয়ে গেল, ঠিক আছে গণভোট গণভোট গণভোট। এবং আজকে যারা গণভোটের বিরুদ্ধে বলছেন তাদের কণ্ঠ এবং হাত সেখানে দেখতে পাবেন। তা যদি হয় সেই গণভোটের আদেশ এখন আর বাস্তবায়ন করতে চান না, এর অর্থ হলো কোনো না কোনো জায়গায় সম্ভবত এক ধরনের ঋণ তৈরি হয়েছে, যে ঋণটাকে আপনারা পরিশোধ করতে গিয়ে গণভোটকে অ্যাভয়েড করতে হচ্ছে। এটা খুবই ডেঞ্জারাস কথা। মানুষ 4 কোটি 5 কোটি লোক এর পক্ষে রায় দিয়েছে, এটাকে অ্যাভয়েড করতে হচ্ছে কোন ঋণের কারণে? কোথায় নাকে খত দেওয়ার কারণে? কোন জায়গায় নাক পাশে আবদ্ধ হয়েছেন, যে নাক পাশে আবদ্ধ হওয়ার ফলে 4 কোটি 5 কোটি লোকের ভোটকে অ্যাভয়েড করতে হচ্ছে? আর না হলে জনগণের দল বলেন, আপসহীন নেত্রীর দল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বলেন, বর্তমান তারেক রহমান সাহেবের দল বলেন, প্রাইম মিনিস্টার, কোনো এক জায়গায় মানুষের দলেই যদি বলেন, মানুষের ভোটের কথাই যদি বলেন, তাহলে 5 কোটি লোকের ভোটকে যদি অ্যাভয়েড করে বিশেষ কোনো জিনিস অ্যাচিভ করতে চান, তখন একজন রিজনেবল মানুষ এই প্রশ্ন উত্থাপন করবে যে 5 কোটি লোকের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এজেন্ডা, আইডিয়া, চিন্তা কোন জায়গায় লুকায়িত আছে যা 5 কোটি লোকের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ? তা যদি লুকায়িত থাকে তাহলে তা পাবলিশ করেন। তখন মানুষ অ্যানালাইসিস করে, তাহলে এটা কি ম্যানেজড ভোট, এটা কি রিগিং ভোট, এটা কি কোনো জায়গায় খত দেওয়ার ভোট, এটা কি 2-3 জন উপদেষ্টা ওই দল থেকে এই দলে আসার সিমটম কিনা, এই সমস্ত কথা তো মানুষ আলোচনা করবেই। আর তার যদি না করে আপনারা সরাসরি করতেন, ঠিক আছে একমত হয়েছে, জুলাই চার্টার বাস্তবায়ন হবে, আমরা শপথ নিব, পার্লামেন্টে যাব, 180 দিনের মধ্যে সংস্কার পরিষদ হবে, এর ভিতরে সংস্কার শেষ, তারপরে নতুন পার্লামেন্ট যাত্রা শুরু করবে, বাস শেষ, তাহলে তার কেউই প্রশ্ন তুলতো না। কেউ তো এই প্রশ্ন তোলার ক্ষমতাই পাইতো না যে তাহলে আপনাদের নাকে খতটা কোন জায়গায় দিয়েছেন। আমার কাছে মনে হয় এই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাওয়ার পিছনে যদি কোনো বৃহত্তর শক্তি বা গ্রুপ এর উপরে আসর বিস্তার করে থাকেন, আর সেটা আপনাদের নির্ভরতা হয়, তাহলে ওই নির্ভরতা সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের বৃহত্তর জনশক্তির বাইরে গিয়ে আপনাদেরকে অবস্থান নিতে হবে। দ্যাট উড বি ভেরি ডিফিকাল্ট। এবং গতকালকে বেশ কয়েকটা জায়গায় আমি দেখেছি নতুন প্রজন্ম, ইভেন মহিলারা, আলট্রা মডার্ন মহিলারা, তারা সিরিয়াসলি বলছেন যে আসলে কি কারণে, কোন পিছুটানের কারণে আমাদের দেওয়া হা ভোটকে নিগেট করে দিয়ে ভিন্ন একটা জিনিসকে চেপে ধরতে হচ্ছে, ওটা কি? আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ক্ষমতা যাদের আছে, যাদের এই পরিমাণ দক্ষতা আছে, তারা এটা খুঁজবেন। যা হচ্ছে এটা কিন্তু আসল ঘটনা না, পিছনে কি কারণে এটা হচ্ছে এটাই আসল ঘটনা। এই কারণটা খুঁজবেন। কি কারণে হোম মিনিস্টার এত অ্যাক্টিভিটি দেখাচ্ছেন, কি কারণে ল মিনিস্টার এত চুপ আছেন, কি কারণে ল মিনিস্ট্রির ফাংশন আরেক মিনিস্ট্রিকে পালন করতে হচ্ছে, কি কারণে একজন ব্যক্তির 25 দিন 30 দিন আগে দেওয়া কমিটমেন্ট 30 দিন পরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন হয়ে গেছে। পর্দার আড়ালের ওই শক্তিটাকে কিংবা ওই কারণটাকে যদি খুঁজে বের করা যায়, আমার ধারণা এটা বাংলাদেশের জন্য সবচাইতে বড় উপকার হবে। আর আমি গতকালকে বলেছিলাম, এক মন্ত্রীর সাথে দেখা হয়েছে, সেখানে বলেছিলাম যে আপনারা তো মানুষের বিশ্বাসের জায়গাটা নষ্ট করে দিচ্ছেন। তো উনি বললেন কেমনে? বলে যে সকালে একটা বলেন, দুপুর একটা বলেন, রাতে একটা বলেন। বলে কি বললাম? বলে একবার বলছেন এটা মানবো, এখন বলেন মানবো না। বলে যে আমি বলছি না, আপনি বলেন না। কে বলছে? আমাদের একজন বলছে। তা আমাদের একজন এটা বললো, কেন বললো? আপনারা কি এটা জানেন না? জানি, অনেক কথাই তো জানি, সব কথা কি আর বলি? তো বলেন, যদি ভিন্ন কোনো চিন্তা থাকে তাহলে বলেন। এই চিন্তার সঙ্গে সকলেই যদি একমত না হন সেটাও জানান। সকলের মধ্যে যদি দ্বিমত থাকে, এখতেলাফ থাকে, এখতেলাফটা আমাদেরকে বোঝান যে সরকারের সব লোক এটার সঙ্গে নাই, তাও তো বলতে চান না। ফলে আমার খুবই বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, সাংবাদিকদের প্রতি, প্লিজ কেউ যদি জাতীয় দায়িত্ব পালন করতে চান, দয়া করে পিছনের কারণটার দিকে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম চালান। আজকেও আমি দেখে আসলাম 133টা অর্ডিন্যান্সের ভিতরে মেজর যে কটা অর্ডিন্যান্স আছে তার মধ্যে একটা হলো মানবাধিকার কমিশনের অর্ডিন্যান্স, আরেকটা আছে জুলাইতে যারা যুদ্ধ করেছে তাদের ইন্ডেমনিটি অধ্যাদেশ, আরেকটা আছে একটু আগে দেখে আসলাম গুম খুন অধ্যাদেশ। এই তিনটার মধ্যে নাকি ম্যাসিভ পরিবর্তন তারা প্রস্তাব করেছে। কেন? আমরা আলাপ আলোচনা করে
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করে এর ভিতরে এত কিছুকে দায়িত্ব দিয়ে রিফর্ম আকারে আনা হয়েছে, এগুলো পরিবর্তন করে আবার সরকারের কাছে নিয়ে গিয়ে সরকারের অনুগত মানবাধিকার কমিশন করবেন, তাহলে কী লাভ হলো এই রিফর্মে? কী অর্থ হলো এই বিপ্লবের? কি মানে হলো এই অভ্যুত্থানের? এবং এইগুলো করতে গিয়ে আপনারা আবার আস্থা হারাতে পারেন। এই বক্তব্য রাজনৈতিক বড় বড় নেতৃবৃন্দ আছেন, তারা দিবেন। আমি মনে করি আইনগত যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে এটা সঠিক না, এটা ভুল। এই ব্যাখ্যা যদি তারা দেন তাহলে তারা পঞ্চম সংশোধনী মামলার জাতাকলে নিজেদেরকে আবার ফেলার ব্যবস্থা করছেন। এটা সঠিক হচ্ছে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।